চিকিৎসার আমরা সাহায্য দিই, আলটিমেটলি কিন্তু একজন মানুষ ঠিক করেন আমি এটা কী করব, এরা আমাদের সহায়তা করে। অর্থাৎ এটা এমন নয় সেই আমরা যেরকমভাবে জানি না আজ থেকে 50 বছর বাদে কি হবে, তার কারণ আজ থেকে খুব বেশি নয় 20-25 বছর আগেও আমরা যখন স্টার্টআপ দেখতাম তখন আমরা দেখতাম অদ্ভুতভাবে একজনের ছবি দেখা যাচ্ছে, সে তার সাথে কথা বলছে। এখন কিন্তু আমাদের এই গুগল মিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে আমরা কিন্তু সেই এক্স্যাক্টলি সেই জিনিসটাই করছি। সুতরাং আজ থেকে 20-25 বছর বাদে কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তে একটা ওই রোবটিক হার্ট এসে ঘুরতে ঘুরতে একটা অস্ত্র তুলে গিয়ে শরীরের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু এক্ষুনি হচ্ছে না, তার পেছনে কিন্তু কোনো না কোনোভাবে কোনো একটা মানুষের প্রয়োজন হচ্ছে। আপনারা সবাই একত্রিত হয়েছেন, আমরা সবাই মধ্যাহ্নভোজের পরে এসে সময় কাটাচ্ছি, ঘুমটাকে খুব করে তাড়াতে চেষ্টা করছি, কি করে না এই রোবোটিক্স করে। রোবোটিক্স যেটা ডক্টর সারেঙ্গি বললেন, যে রোবোটিক্স মানে এই নয় যে আমরা বসে বসে বাইরে কফি খাচ্ছি আর রোবট অপারেশন করছে, এটা একদম ঠিক নয়। রোবোটিক্স মানে হচ্ছে এমনই একটা যন্ত্র যেটার মাধ্যমে আমাদের অ্যাকিউরেসি অফ সার্জারি ভীষণ বেড়ে যায়। এই যে রোবট, এই রোবটের সঙ্গে একটা ক্যামেরা থাকে, তার দিয়ে আমরা স্ক্রু ফিক্সেশন করতে পারি। সিদ্ধারা এখন প্রচুর অপারেশনে ছোটো ছোটো স্ক্রু বা রড এইরকম দিতে হয়, তবে সিদ্ধারা অপারেশনটা সম্পূর্ণ করা সম্ভব। এই যে স্ক্রুগুলো দেওয়া হয় এই হাড়ের মধ্যে, এগুলো কিন্তু একটা খুব অল্প বিস্তর জায়গার মধ্যে দিয়ে খুব অ্যাকিউরেটলি ঢোকাতে হয়। তার কারণ আমরা যদি এইরকম একটা ব্যাটার সিদ্ধার মধ্যে থেকে এরকম একটা স্ক্রু ঢোকাতে চেষ্টা করি, তার মানে এটা বুঝতে পারছেন যে চারপাশে অনেক রকমের ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স আছে। যদি আপনি দেখেন যে স্ক্রুটা যদি এই জায়গা থেকে না গিয়ে বাইরে বেরিয়ে যায়, আপনি যদি এইরকম একটা বাচ্চার সিদ্ধারা দেখেন, যে এটা দেখে মনে হচ্ছে খুব ব্যাকা, কিন্তু যতক্ষণ না আমরা 3 ডাইমেনশনালি পুরো জিনিসটা দেখতে পাবো, ততক্ষণ আমরা যে কোথায় ব্যাকা এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আর এটা না বুঝলে আমাদের কিন্তু প্ল্যানিং করতে ভীষণ অসুবিধা হবে অপারেশন করতে। এটার জন্যই আজকে আমাদের এই ওআর যন্ত্রটা এসছে। এই ওআরমের মাধ্যমে এইখানে টেবিলটা পেশেন্টের অপারেশন টেবিল ঢুকে যায়, এবং এই ওআরমের মাধ্যমে এই ও মানে চারপাশ থেকে রে দিয়ে আমাদের ওই 3 ডাইমেনশনাল পিকচার অফ দ্য স্পাইন দেখানো সম্ভব অপারেশন থিয়েটারের মধ্যে। সুতরাং যত ব্যাকাই সিদ্ধারা হোক, আমরা কিন্তু ওআরমের মাধ্যমে এক্সাক্ট সঠিক জায়গায় জানতে পারবো যে কোন জায়গায় স্ক্রু লাগানোটা সেফ, কোন জায়গায় যাওয়া যাবে না। এইরকম একটা ঢাকা সিদ্ধারাকে যদি আমরা সোজা করতে হয়, তাহলে কিন্তু আজকের দিনে এই রকম প্রযুক্তি ভীষণ রকম রোল আছে। আজকের ব্যাপারটা খুব স্পেসিফিক। সেই ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে নতুন রোবট লঞ্চ হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথম আমরা স্পাইন সার্জারির ক্ষেত্রে রোবোটিক্সের ব্যবহার করছি। এর আগে অন্যান্য সার্জারির ক্ষেত্রে ডেফিনেটলি রোবোটিক্স ব্যবহার হয়েছে, স্পাইন সার্জারির ক্ষেত্রে এটা নতুন। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু সারা ভারতবর্ষে খুব বেশি হলে 3টে থেকে 4টি জায়গায় স্পাইন সার্জারির ক্ষেত্রে এই মুহূর্তে ব্যবহার হয়। আমাদের একটা চতুর্থ বা পঞ্চম, এক্স্যাক্টলি কোনটা আগে পরে এই মুহূর্তে আমার খুব পরিষ্কার নেই, তবে এখনো অবধি সংখ্যাটা ডবল ডিজিটে পৌঁছায়নি। আমরা এইটা নিয়ে আজকে কথাবার্তা বলছি, কিন্তু একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে একজন মানুষের চিকিৎসা একজন মানুষই করে। এই মাঝখানে যে যা কিছু প্রযুক্তির কথা আমরা বলছি, এগুলো সেই মানুষটাকে সাহায্য করে যে আমি এটাকে আরো কি করে ভালোভাবে পৌঁছতে পারবো, আমার এফিকেসি কত ভালো হবে, আমার প্রিসিশন কত ভালো হবে। মুশকিলটা হচ্ছে উল্টো দিকে, আমরা যাহাই ব্যবহার করি ইট কামস উইথ এ কস্ট। আমাদের প্রথম চিন্তা ভাবনা হচ্ছে এই জিনিসটাকে কি করে আমরা কম করতে পারি। একটা ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন, সেই দিকটা হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যত সংখ্যায় এই জিনিসটা বেশি করা যায়, তত কিন্তু জিনিসটার দাম আমরা কমিয়ে আনতে পারি। অর্থাৎ এটা সম্ভব। দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে যে 2-3টি জায়গায় এরা করছে, এরা কিন্তু যথেষ্ট এফিকেসির সঙ্গে এটা করতে পারছে। আমাদের আজকেও সকালবেলা আমরা এটা ব্যবহার করেছি। গত 2.5-3 মাসের কাছাকাছিতে আমরা 16 জনের ক্ষেত্রে এটা ব্যবহার করেছি, এবং তার মধ্যে 2 জন কিন্তু খুব কমপ্লেক্স স্পাইন সার্জারি। ডক্টর বাসু যে কথাটা বলছিলেন স্কোলিওসিসের কথা, এই স্কোলিওসিসের বাচ্চাগুলোর ক্ষেত্রে আমাদের প্রায় 22টা-24টা করে স্ক্রুয়ের ব্যবহার করতে হয়, একদম ওপর থেকে নিচ অব্দি আমাদের এগুলোর স্ক্রু রড লাগাতে হয়। এই ক্ষেত্রে কিন্তু, এবং এই পার্টিকুলার সার্জারিটা যেহেতু আমাদের দুজনের ক্ষেত্রে কেবলমাত্র পেশা নয়, প্যাশানও, আমরা কয়েক হাজার এই অপারেশন করেছি। তবে এই দুটো করে আমি খুব মজা পেয়েছি, তার কারণ আমার কাজের সময়টা অনেক কমে এসেছে।
অর্থাৎ সাধারণভাবে এই গতকালকেও যেমন একটা সার্জারি করতে গিয়ে আমি যেদিন ঢুকেছিলাম হাসপাতালে সেদিন বেরোতে পারিনি, পরের দিন বেরিয়েছি। এবারে কিন্তু আমার বোধহয় বাড়ি ফেরাটা একটু তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে। দুজনেই খুব ভালোভাবে আছে। একজনের আজকে আসার কথা ছিল, ঘটনাচক্রে তার বাবার কিছু ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ার ক্ষেত্রে এসে উঠতে পারেনি। এরা সবাই আমার ছেলে মেয়ে, যাদের কথা বলছি এরা। তার ফলে ব্যক্তিগত ক্ষেত্রে এদের সাথে আমার যোগাযোগ থাকে। দুজনেই খুব ভালো আছে। একজনের অপারেশন যাদের একটু আগে হয়েছে, প্রায় মাস দেড়েক হয়ে গেল, সে অলরেডি স্কুল জয়েন করে ফেলেছে, স্কুলে যাচ্ছে, দুষ্টুমি করছে, যেমন করা উচিত। ভালো আছে, খুব ভালো আছে। আর সবশেষে একটা কথা থেকেই যায় যে মানে খরচটা, মানে সেটা মধ্যবিত্তের মানে দেখুন, আমি যে কথাটা বললাম, জিনিসটা ডেফিনেটলি আমরা আজকালকার দিনের ডাক্তারি খরচ সম্বন্ধে যে ভয়ঙ্কর অঙ্কগুলো শুনছি, সত্যি কথা বলতে কি এগুলো আমাকেও ভয় পাওয়ায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে পার্টিকুলার প্রযুক্তিটা ব্যবহারের ক্ষেত্রে আমার কতটা এই জিনিসটা বেড়ে যাচ্ছে। এখনো অবধি এই যে জিনিসটা, এটা একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। কারণ এই জিনিসটা খুব ভ্যারিয়েবল, জানেন তো, কোনটা সাধ্য কোনটা স্বাদ, এই ব্যাপারটা খুব ভ্যারিয়েবল। কিন্তু তা সত্ত্বেও আমার যদি দেখা যায় যে আমার মেয়ের ক্ষেত্রে এই প্রযুক্তিটা ব্যবহার করার ক্ষেত্রে আমার পুরো অপারেশনটার কথা যখন আমি প্রায় 3.5-4 লাখ টাকার কথা বলছি, সেটা 4,25,000 হয়েছে, সেটা হয়তো খুব গায়ে লাগে না। কিন্তু যদি দেখা যায় যে আমার একটা 1 লাখ টাকার বাজেটের ক্ষেত্রে সেটা গিয়ে 1,25,000 হয়েছে, তখন কিন্তু সেই একই অঙ্ক আমার কিন্তু গায়ে লাগে। সুতরাং এটা খুব ভ্যারিয়েবল। এটাকে কম করার একমাত্র উপায় এর ব্যাপ্তিটা বাড়ানো। যত বেশি সংখ্যা আমরা করতে পারবো, তত এই সংখ্যাটা কমিয়ে আনতে পারবো। আমার এখনো মনে আছে, আজ থেকে 15 বছর আগে আমরা যখন স্পাইন সার্জারির খুব প্রথম এই কলকাতা শহরের মধ্যে 20 বছর আগে করতে শুরু করেছিলাম, তখনও কিন্তু এই অঙ্কটা সাধারণ মধ্যবিত্তের হাতের একেবারে বাইরে ছিল, করাই যেত না। এখন কিন্তু করা সম্ভব হচ্ছে। এবং ডক্টর রায় যে কথাটা জাস্ট টাচ করে গেলেন, স্পাইন রিসার্চ ফাউন্ডেশন বলে আমাদের খুব ব্যক্তিগত একটি সংস্থা আছে, যার মধ্যে আমরা আছি। আমরা কিন্তু এটা জোর গলায় বলতে পারি, আজ অব্দি আমার কোনো পেশেন্টের, আমি আবারও বলছি, কোনো পেশেন্টের পয়সার অভাবে চিকিৎসা বন্ধ হয়নি। সুতরাং উপায় আছে, খুঁজে নিতে পারলে আমরা সেই উপায়ের ব্যবহার নিশ্চয়ই করতে পারি। একটু আগেই আমার বক্তৃতাতে যেটা বললাম যে শিরদাঁড়ার সমস্যা সবার হবে, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা বয়সজনিত সমস্যা। চুল যেমন পাকবে তেমন শিরদাঁড়ারও সমস্যা হবে। এটা নিয়ে খুব ভয় পাওয়া যায়, এটা শিরদাঁড়ার চিকিৎসা মানেই অপারেশন করতে হবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। এটা নির্মূল করা উচিত। হয়তো 10% অপারেশন লাগে, এবং যাদের এই অপারেশন লাগে 90% অপারেশনই অত্যন্ত নিরাপদ, এবং রোগী একেবারে পূর্ব জীবনে ফিরে যেতে পারে। 3-4 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি চলে যায়। এবং এই যে ধারণা যে শিরদাঁড়ার অপারেশন মানে পঙ্গুত্ব, এটা একেবারে ভুল ধারণা। এটা অবশ্যই নির্মূল করা উচিত। বিশেষত আজকের দিনে যে প্রযুক্তিতে আমরা এসে দাঁড়িয়েছি, সেই প্রযুক্তি ব্যবহার করে শিরদাঁড়ার অপারেশন আরো বেশি নিরাপদ এবং আরো বেশি অ্যাকিউরেট হয়ে গেছে। যেটা ডক্টর সারেনের কাছ থেকে শুনছিলাম যে অলরেডি কিছু সার্জারি হয়েছে এবং সাকসেসফুলি ভাবে হয়েছে। আমরা লঞ্চ করার পর থেকে 16টা অপারেশন করেছি, আরো অনেক লোকেই চাইছে করাতে। সুতরাং আমার মনে হয় যত দিন যাবে রোগীর সংখ্যা আরো বাড়বে এবং চিকিৎসার মানেরও উন্নতি হবে। যেটা বলছিলাম যে ব্যাপারটা, যে একটা টাকার ব্যাপারটা থেকে যায়, একটা খরচ, সেই ব্যাপারটা নিয়ে যদি অতিরিক্ত খরচ হয় এই প্রযুক্তিটা ব্যবহার করতে, কিন্তু সেটা যদি পুরো যে খরচ হয় একটা অপারেশনে, তার হয়তো হার্ডলি 20% কি 30% বেড়ে যায় এই অপারেশন করতে গেলে। সঠিকভাবে এই অপারেশনের রোবটের জন্য কত খরচ পড়ে, এটা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে।